আমার সব বান্ধবীরা বিদেশে গিয়ে নিউ ইয়ার সেলিব্রেট করছে, আর আমি শ্বশুরবাড়িতে কম্বল চাপা দিয়ে বসে আছি। সবার জন্য রান্না করো, সারাদিন সংসারের কাজ করো, আর ঘুরতে যাওয়ার সময় আমার জায়েরা ঘুরতে যাবে, কিন্তু আমি ঘুরতে যেতে পারবো না। অসহ্যকর একেবারে। আমি বিদেশে গিয়ে আমার বান্ধবীদের মতো নিউ ইয়ার সেলিব্রেট করতে চাই। এই ভেবে সুমনা মন খারাপ করে রান্নাঘরে যায়। এমন সময়, দেখ, আমি কিন্তু এই কদিন বাড়িতে থাকবো না, কারণ আমি আমার বরের সাথে ঘুরতে যাচ্ছি। নতুন বছরে বাড়িতে বসে থাকতে মোটেই ভালো লাগে না, তাই তোরা 4 জন সব কাজ ঠিক মতো করে নিবি। শাশুড়ি মাকে সময় মতো ওষুধ খাওয়াবি, ওনাদের খেয়াল রাখবি, রান্না বান্না করবি। এ আবার কেমন কথা দিদি? প্রত্যেক বছর শীতের সময় তুমি ঘুরতে চলে যাও, আর এই বছরেও ঘুরতে যাবে? শুধু আমরাই ঘুরতে যেতে পারি না? প্রত্যেক বছর নিউ ইয়ারে তুমি দাদার সাথে বাইরে গিয়ে ঘুরে বেড়াও, আর সব কাজ আমাদেরকেই করতে হয়, কিন্তু এবার সেটা হবে না। তুমি যদি ঘুরতে যাও তাহলে আমরাও ঘুরতে যাব। কাক হয়ে ময়ূরের পাখনা লাগাতে ইচ্ছা হয়েছে? তোরা আবার কোথায় ঘুরতে যাবি? আর তোরা কি জানিস, এবার আমি লন্ডনে ঘুরতে যাচ্ছি। আমি আর তোদের দাদা বিদেশে গিয়ে আমাদের নিউ ইয়ার সেলিব্রেট করব। কি বলছো কি? তুমি আর দাদা বিদেশে ঘুরতে যাচ্ছ? কোথায়? আমাদের তো একবারও বললে না, তাহলে আমরাও তোমাদের সাথে বিদেশে গিয়ে নিউ ইয়ার সেলিব্রেট করতাম। আয়নায় গিয়ে তোদের মুখগুলো দেখেছিস? বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে তেলা পুকুরে নিয়ে যাওয়ার মতো নয়, আবার নাকি বিদেশে ঘুরতে যাবে। তোদের ভাসুরের কোম্পানি থেকে আমাদের ঘুরতে যাওয়ার টিকিট, খাওয়া দাওয়া সব খরচা দিচ্ছে, তাই আমাদের 1 টাকাও খরচা হচ্ছে না। তাছাড়া তোদেরকে সাথে করে নিয়ে যাওয়া তো মোটেই সম্ভব নয়। তোরা টাকা জমিয়ে বিদেশে নিউ ইয়ার সেলিব্রেট করতে যা, কে বারণ করেছে? গীতা এভাবে তার 4 জাকে অপমান করে রান্নাঘর থেকে চলে যায়। সকালবেলা কতগুলো কথা আমাদেরকে শুনিয়ে চলে গেল। উফ, একদম ভালো লাগে না। ভালো না লাগলে হবে? এইভাবেই তো জীবন কাটাতে হবে। দিদি সবসময় বিদেশে ঘুরে বেড়াক, ভালো করে নিউ ইয়ার সেলিব্রেট করুক, আর আমরা শ্বশুরবাড়িতে পচে পচে মরি, এই আর কি। হ্যাঁ, ঠিক কথাই বলেছিস। নিউ ইয়ারের দিন পাড়া প্রতিবেশীদের বাড়িতে মিষ্টি দিয়ে আসো, শাশুড়ি মায়ের সাথে বসে বসে গল্প করো, আর সবাইকে ভালো মন্দ রান্না করে খাওয়াও। আমার তো মনে হচ্ছে এভাবেই আমাদের নিউ ইয়ার কেটে যাবে। আমাদের স্বামীরা বাইরে গিয়ে বন্ধুদের সাথে আনন্দ করবে, আর আমরা ঘরে কম্বলের তলায় শুয়ে শুয়ে কাটিয়ে দেব। এভাবেই 4 বৌমা খুবই অসন্তোষ প্রকাশ করে। দেখতে দেখতে এভাবেই সারাটা দিন কেটে যায়। অন্যদিকে গীতা বিদেশে গিয়ে নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য শপিং করতে শুরু করে দেয়। গীতা শপিং মলে গিয়ে বিদেশিদের মতো গাউন, সোয়েটার, জ্যাকেট, জুতা, টুপি ইত্যাদি কেনে। বাড়িতে এসে সে যখন আয়নার সামনে জামাগুলো পরে দেখে, তখন ওয়াও, আমাকে কি সুন্দর দেখতে লাগছে। নিউ ইয়ারের দিন বিদেশিরা আমার দিকেই তাকিয়ে থাকবে, আমাকে ফরেন বিউটি মনে হচ্ছে। আমি আমার সাজন দিয়ে নতুন বছর সেলিব্রেশনে লন্ডন একেবারে কাঁপিয়ে দেব। এভাবেই গীতার মন বিদেশে যাওয়ার জন্য আনন্দে মেতে ওঠে। অন্যদিকে বাকি বউয়েরা যখন নিজেদের ঘরে যায়, তখন তারাও বিদেশে যাওয়ার জন্য নানান রকম পরিকল্পনা করতে শুরু করে, কারণ নতুন বছরের শুরুতেই তাদের মোটেই বাড়িতে থাকার ইচ্ছা নেই। এমন সময় সুবীর যখন ল্যাপটপের সামনে বসে কাজ করে, তখন রানী বিদেশে ঘুরতে যাওয়ার জন্য তাকে নানান রকম ভাবে উস্কাতে শুরু করে। তোমার দাদা বৌদিকে দেখে কিছু শিখতে পারো না? তোমার দাদা নিজের বউকে নিয়ে এবার নিউ ইয়ার সেলিব্রেশন করতে লন্ডনে যাচ্ছে, আর তুমি আমাকে নিয়ে জীবনে কোথাও ঘুরতে যাওনি। আজকে তোমার বৌদি লন্ডনে যাচ্ছে বলে আমাদেরকে অনেক অপমান করেছে। আমরা নাকি গরিব, বিদেশে ঘুরতে যেতে পারবো না, আরো কত কি। আমার তো মনে হচ্ছিল 2টো বিদেশে ঘুরতে যাওয়ার টিকিট কেটে তোমার বৌদির মুখে ছুঁড়ে ফেলি, তাহলে আর কোনো কথা বলতে পারতো না। কতবার বলেছি দাদা বৌদির কথা মেনে নেবে না। দাদা বৌদি দেশ বিদেশে ঘুরে বেড়াক না, তাতে আমাদের কি? তুমি একদম চিন্তা করো না। এবার আমি আর তুমি নতুন বছরের সেলিব্রেশন রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে আসবো, তারপর তোমাকে তোমার পছন্দের আইসক্রিম পার্লারে নিয়ে গিয়ে আইসক্রিম খাইয়ে নিয়ে আসবো, ওকে? এই চুপ করো তো, ওসব আমার কিছুই চাই না। আর তুমি ভুলে যেও না, নতুন বছরের দিন আমাদের কিন্তু অ্যানিভার্সারি, তাই এবার বিবাহ বার্ষিকীর গিফট উপলক্ষে আমি কিন্তু 2টো ফরেনে যাওয়ার টিকিট চাই। এই সময় প্রত্যেক বছর এমনিতেই সমস্ত জিনিসপত্রের দাম খুব বেশি হয়, হোটেল ভাড়া, টিকিট ভাড়া অনেক বেশি। তোমার কোনো আইডিয়া আছে সেই সব সম্বন্ধে? হ্যাঁ, আমি একদম ঠিক কথাই বলছি। এবার আমরা বিদেশে গিয়ে নতুন বছর সেলিব্রেট করব, কিন্তু কাউকে আগে থেকে কিছু জানাবো না। বিদেশে গিয়ে যখন আমাদের ফটো আপলোড করব, তখন আমার জায়েরা দেখে একেবারে জ্বলে পুড়ে মরবে।
এভাবেই রানী নতুন বছরে বিদেশে ঘুরতে যাওয়ার জন্য নিজের স্বামীর কানের মাথা একেবারে খেয়ে নেয়, যার ফলে সুবীরেরও কিছু করার থাকে না। সে অনলাইনে দুজনের প্যারিস ঘুরতে যাওয়ার ফ্লাইটের টিকিট বুক করে, যার ফলে রানী খুবই খুশি হয়। উফ, এবার নতুন বছরে বিদেশে গিয়ে পার্টি করব। আমার যে কি আনন্দ হচ্ছে, আমি তোমাকে ভাষায় প্রকাশ করতে পারবো না সুবীর। কি মজা, আমরা প্যারিসে ঘুরতে যাচ্ছি। আমি শুনেছি বিদেশে নতুন বছরের দিন অনেক বাজি ফাটে আর সবাই রাস্তায় নাচানাচি করে। আমরাও তাই করব, ওকে? যা ইচ্ছে তাই করো, আমার আর ভালো লাগছে না। আমি ঘুমিয়ে পড়লাম, শুধুমাত্র রেসারেসি করতে গিয়ে বিদেশে ঘুরতে যাওয়ার জন্য আমার 1 লক্ষ টাকা খরচা করিয়ে দিলে। এই বলে সুবীর কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে তিয়াশাও কিছু কম নয়। সে এতক্ষণ ধরে দরজার বাইরে দাঁড়িয়ে সুবীর এবং রানীর সমস্ত কথা শুনতে পায়, যার ফলে তার মাথায়ও এবার বিদেশে গিয়ে নিউ ইয়ার সেলিব্রেশন করার ভূত চেপে ওঠে। গীতাদি, রানীদি সবাই বিদেশে গিয়ে নিউ ইয়ার সেলিব্রেট করবে, আর আমি বাড়িতে বসে আঙুল চুষবো নাকি? এমনিতে এরা যদি এখন ঘুরতে চলে যায় তাহলে সব কাজ তো আমাকেই করতে হবে, কারণ সুমনাদি খুব ফাঁকিবাজ। তাই আমিও বিদেশে গিয়ে নিউ ইয়ার সেলিব্রেট করব। এই বলে তিয়াশা তার ছোট যা পারমিতার ঘরে চলে যায়। সে পারমিতাকে সব কথা জানালে পারমিতাও বিদেশে ঘুরতে যাওয়ার জন্য আনন্দে লাফিয়ে ওঠে। আরে তুমি চিন্তা করছো কেন? আমার প্রিয় বান্ধবী ট্রাভেল এজেন্সিতে কাজ করে। আমি এখনই ওর সাথে কথা বলবো, তারপর আমাদের বিদেশে ঘুরতে যাওয়ার টিকিট বুকিং করে নেব। গীতাদি, রানীদি প্যারিসে ঘুরতে যাক, আমরা দুজনেই আমাদের স্বামীদের সাথে ইতালি ভেনিসে ঘুরতে যাব। ঠিক এভাবেই গীতা, রানী, তিয়াশা, পারমিতা বিদেশে গিয়ে নিউ ইয়ার সেলিব্রেট করার পরিকল্পনা করে। অন্যদিকে সুমনাও পিছিয়ে থাকে না, তারও বিদেশে যাওয়ার চিন্তায় রাত্রিবেলা ঘুম আসতে চায় না। তাই সুমনাও ঠিক করে সে তার স্বামীর সাথে আমেরিকাতে গিয়ে নিউ ইয়ার সেলিব্রেট করবে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। এরই মধ্যে 5 বউ বিদেশে যাওয়ার জন্য নিজেদের মতো লুকিয়ে লুকিয়ে শপিং করতে থাকে, যাতে একে অপরে কেউ কিছু জানতে না পারে, সেই জন্য তারা খুব সাবধানে থাকে। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকটা দিন কেটে যায়। নিউ ইয়ার শুরু হবার ঠিক 5 দিন আগে থেকেই 5 বৌমা মিলে ট্রলি ব্যাগ গোছাতে শুরু করে দেয়। 5 দিন পর তারা যখন ঘুরতে বেরোবে তখন, কিরে তোরা সবাই ব্যাগ গুছিয়ে কোথায় চললি? যেই আমি আমার বরের সাথে বিদেশে ঘুরতে যাব অমনি তোদেরকেও ঘুরতে যেতে হবে বল? আমি আমার বরকে নিয়ে বাপের বাড়িতে যাচ্ছি। আমার বোনেরা নিউ ইয়ার উপলক্ষে বাপের বাড়ি এসেছে, তাই আমিও ওদের সাথে নতুন বছর সেলিব্রেট করব। আমার শ্বশুর বাড়িতে থাকতে বইয়েই গেছে। আমার হাজবেন্ডের কলিগরা সবাই নিজেদের স্ত্রীদেরকে নিয়ে পাহাড়ে ঘুরতে যাচ্ছে, তাই আমিও যাচ্ছি। আমিও আমার নতুন বছরের সেলিব্রেশন বাড়িতে বসে থেকে নষ্ট করতে চাই না। এভাবেই গীতার চারজা তাকে অকপটে মিথ্যা কথা বলে দেয়। অন্যদিকে তাদের শাশুড়ি মাও তাদেরকে ঘুরতে যাওয়া থেকে আটকাতে চায় না, কারণ সেও তার বোনের বাড়িতে ঘুরতে যেতে চায়। এভাবেই 5 বউ তাদের স্বামীদের সাথে বিদেশে নিউ ইয়ার সেলিব্রেট করতে চলে যায়। এবছর নিউ ইয়ারে আমেরিকা, ইতালি, ভেনিস, নিউ ইয়র্ক, প্যারিসে নিউ ইয়ার সেলিব্রেশন হবে, তাই তাদের আর আনন্দের ঠিক ঠিকানা থাকে না। গীতা লন্ডনে ঘুরতে গিয়ে সুন্দর সুন্দর ফটো আপলোড করতে শুরু করে। এভাবে তাদের বহু প্রতীক্ষিত নিউ ইয়ার সেলিব্রেশন চলে আসে। পৃথিবীর সবাই এই দিনে অনেক আনন্দ করে। এমন সময় গীতার বাকি জায়েরাও বিদেশে নিউ ইয়ার সেলিব্রেশনের ফটোগুলো আপলোড করতে শুরু করে। দেখেছো বিল্টু, তোমার 4 ভাই আর ওদের বউয়েদের কাণ্ড দেখো। বাড়ি থেকে বেরোনোর আগে কত মিথ্যা কথা বললো, এখন বিদেশে ঘুরতে গিয়ে ফটো দিচ্ছে। আমি তো বিশ্বাস করতেই পারছি না যে ওরা সত্যিই বিদেশে ঘুরতে গেছে। আরে আমরা বিদেশে ঘুরতে এসেছি, তাই ওদেরকেও বিদেশে ঘুরতে আসতে হবে। কি সাংঘাতিক ব্যাপার রে বাবা, আমার 4 ভাইও তো আমাকে কিছু বললো না। আমি তোদের ফটো দেখে অবাক হয়ে যাচ্ছি। এভাবেই 5 বউ একে অপরের বিদেশে নিউ ইয়ার সেলিব্রেশনের ফটো দেখে একেবারে জ্বলে ওঠে। রানী কত নাটক করে বলল ও নাকি ওর বরের সাথে পাহাড়ে ঘুরতে যাচ্ছে, বিদেশে গিয়ে ছোট ছোট জামা কাপড় পরে নিউ ইয়ারে আনন্দ করছে, নাচানাচি করছে, আবার ওপেনলি বরকে ভিডিওর মধ্যে ডার্লিং বলছে। ছি, আমাদেরকে মিথ্যা কথা বলে বিদেশে চলে গেছে। আমিও আমার ভালো ভালো বিদেশে আনন্দ করার ভিডিও দেব। এভাবে সারাদিন ধরে নিউ ইয়ার সেলিব্রেট করার পর তারা যখন রাত্রিবেলা হোটেলে ফিরবে তখনই হঠাৎ করে তারা 5 বউ এবং তাদের স্বামীরা মুখোমুখি হয়। তারা একে অপরকে দেখে কোথায় লজ্জায় লুকাবে কিছুই বুঝে উঠতে পারে না,
কারণ তারা 5 জনের মধ্যে কেউই বিদেশে যায়নি। ওই দেখো, আমাদের দেখে ওরা সবাই লুকিয়ে পড়লো কেন? এই যে সব বিদেশে গিয়ে কত ভালো ভালো ফটো দিচ্ছিল, গীতাদি লন্ডনে ঘুরতে গেছে, বাদবাকি সবাই আমেরিকা, প্যারিস, ভ্যানিস এইসব জায়গায় ঘুরে বেড়াচ্ছিল, তাহলে হঠাৎ করে এরা এখানে কি করছে? আরে তুমি চিন্তা করছো কেন? তুমিও তো বিদেশে ঘুরতে গিয়ে নিউ ইয়ার সেলিব্রেশন করার ভুলভাল মিথ্যা ফটো দিয়েছো। আমার মনে হয় ওরাও তোমার মতো বুদ্ধি করেছে। কি অবস্থা, আমরা 5 জনই ফেসে গেলাম। 5 বৌমার কিছুতেই লুকিয়ে থাকতে পারে না। তারা হোটেলের সামনে এসে একে অপরের মুখোমুখি দাঁড়ায়। হোটেলের বাইরে বড় বড় করে লেখা থাকে বিদেশি হোটেল। গীতাদি, তুমি নাকি লন্ডনে ঘুরতে যাবে? কত শপিং করলে, তাহলে এটা কি তোমার লন্ডন নাকি? তুই চুপ করে থাক। ভালোই তো নিজের বরের সাথে আমেরিকার সব মিথ্যা মিথ্যা ফটো দিচ্ছিলিস। এখন কি হলো? শেষ মুহূর্তে আমাদের টিকিট ক্যান্সেল হয়ে গেছে বলে আমরা না হয় যেতে পারিনি। দুজনে মিলে নিউ ইয়ার পালন করার জন্য এই বিদেশ হোটেলে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও তাই। শেষ মুহূর্তে এরকম বিদেশে ঘুরতে যাওয়ার জন্য আমেরিকার টিকিট কাটা যায় নাকি? আমরাও টিকিট পাইনি। এছাড়া হোটেল ভাড়া অনেক টাকা বলছিল, সেই জন্য আমরাও এই বিদেশ হোটেলে নিউ ইয়ার সেলিব্রেট করতে এসেছি। তাছাড়া রানী, তিয়াশা, পারমিতার কি খবর? তোরা নাকি পাহাড়ে যাবি, বান্ধবীদের বাড়িতে যাবি, কত মিথ্যা কথা বলে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসলি, আর তারপর বিদেশের ফটো তো আছেই। হ্যাঁ, তোমরা যেমন বিদেশে ঘুরতে গিয়ে নিউ ইয়ার সেলিব্রেট করার এআই ফটো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছো, ঠিক আমরাও তাই করেছি। একদম আমাদের বেকার বেকার কথা শোনাবে না, ঠিক আছে? আসলে 5 বউ কেউই বিদেশে ঘুরতে যেতে পারে না। শেষ মুহূর্তে রানী এবং সুবীরের প্লেনের টিকিট ক্যান্সেল হয়ে যায়, তাই তারা বিদেশ নামক এক হোটেলে গিয়ে নিউ ইয়ার পালন করবে বলে ঠিক করে। কিন্তু তারা কাউকে ব্যাপারটা জানায় না। ঠিক একই রকম ভাবে বাকিরাও মিথ্যা কথা বলে শহরের সব থেকে বড় 5 তারা বিদেশ হোটেলে নিউ ইয়ার পালন করতে চলে যায়। কিন্তু তারা একে অপরের কাছে এভাবে ধরা পড়ে যাবে কেউই বুঝতে পারে না। ছাড়ো তো, আমাদের কপালে যখন বিদেশে গিয়ে নিউ ইয়ার সেলিব্রেট করা নেই, তাহলে আমরা বিদেশ হোটেলেই ভালো করে নতুন বছর পালন করব। একটু পরেই হোটেলে কিন্তু পার্টি শুরু হবে। সবাই আমরা একসাথে গিয়ে পার্টি করব। পার্টি করা হয়ে গেলে কালকে আবার সবাই বাড়ি ফিরে যাব। পারমিতার কথা শুনে সবাই পার্টি করতে চলে যায়। তারা 5 বউ নিজেদের স্বামীদের সাথে খুব সুন্দরভাবে নিউ ইয়ার সেলিব্রেট করে, ভালো মন্দ খাওয়া দাওয়া করে, ফটো তুলে নাচানাচি করে। এভাবেই তারা বিদেশে না গিয়েই এই দেশে থেকেই নতুন বছরের শুভ সূচনা করে। পিয়ালি এবং তিতলি নামে 2 বোন তাদের মা সঞ্চিতার সঙ্গে সুন্দরনগর নামক এক গ্রামে বাস করত। তাদের বাবা ছিল না। তারা যখন অনেক ছোট ছিল তখনই তাদের বাবা মারা গিয়েছিল। 2 মেয়েকে মানুষ করতে গিয়ে সঞ্চিতা সারা জীবন ধরে খুবই কষ্ট করে এসেছে। কিন্তু এখন তার বয়স হয়ে যাওয়ায় সে কোনো রকমের শারীরিক পরিশ্রম করতে পারত না। নানান রকমের রোগ তাকে আঁকড়ে ধরেছিল। ডাক্তার তাকে যে কোনো রকমের শারীরিক পরিশ্রম করতে কঠোরভাবে নিষেধ করেছিল। তাই 2 মেয়ে তাদের মাকে আর কাজ করতে দিত না। পিয়ালি ও তিতলি তাদের সংসার খরচের জন্য সঙ্গীতা দেবী নামে একজন টিচারের বাড়িতে কাজ করত। মা, আমরা বেরিয়ে যাচ্ছি। অনেকটা দূর হেঁটে হেঁটে যেতে হবে তো, প্রত্যেকদিন দেরি হয়ে যায়। কিন্তু সঙ্গীতা ম্যাডাম ভালো বলে আমাদের 2 বোনকে কখনোই কিছু বলে না। হ্যাঁ মা, আমরা যাচ্ছি। তুমি তোমার খেয়াল রেখো, কেমন? আর বাড়ি আসার সময় আজকে আমরা মাহিনা পাবো। তোমার ওষুধ শেষ হয়ে গেছে, তোমার জন্য ওষুধ কিনে নিয়ে আসবো। আর তোমার যদি কোনো অসুবিধা হয় পাশের বাড়ির বুলটি কাকিমাকে জানিও। এই বলে 2 বোন বাড়ি থেকে বেরিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর তারা সঙ্গীতা ম্যাডামের বাড়িতে এসে পৌঁছায়। তোরা এসে গেছিস? নে নে, ঝটপট তোরা কাজগুলো করে নে। আমাকে আজকে তাড়াতাড়ি বেরোতে হবে, তবে সন্ধ্যেবেলা আমি তাড়াতাড়ি চলে আসবো। তোরা দুজনে বাড়ির খেয়াল রাখিস, কেমন? আর আমার ছেলে মেয়ে দুটোর দিকে ভালো করে নজর রাখিস, খুব দুষ্টু হয়েছে। মা, আমি দুষ্টু নই, ভাই দুষ্টু। আমি পিয়ালি দিদি আর তিতলি দিদি সব কথা শুনি, কিন্তু বল্টু দিদিদের কোনো কথা শোনে না, জানো? আর সারাদিন দিদিদের বিরক্ত করে, কোনো কাজ করতে দেয় না। এই একদম মিথ্যা কথা বলবি না, কিন্তু আমি কিছুই করি না, ঠিক আছে? ও মা, বলছি যে আজকে বাড়ি আসার সময় আমার জন্য পিৎজা কিনে আনবে। আমার পিৎজা খেতে খুব ইচ্ছা করছে। আর আমার জন্য নিয়ে আসবে। তুই কি একা খাবি নাকি? আমিও তো পিৎজা খাবো। আচ্ছা আচ্ছা, আমি তোদের দুজনের জন্যই পিৎজা নিয়ে আসবো। তবে তোরা কিন্তু দিদিদের বিরক্ত করবি না, কেমন? আমি যেন বাড়িতে এসে না শুনি যে তোরা কোনো রকমের দুষ্টুমি করেছিস।
আচ্ছা পিয়ালি, তিতলি, আমি আসছি তাহলে। ম্যাডাম, বাচ্চারা এখনই বলল কি পিৎজা না কি খাবে, ওটা কি করে বানাতে হয় আমাকে বলে দিন না, তাহলে আমি এদের বানিয়ে খাইয়ে দেব। বাচ্চারা এখন খেতে চাইছে আর সন্ধেবেলা পাবে, খারাপ লাগে না? আরে না না, তোমরা পিৎজা বানাতে পারবে না, আমি তো নিজেই পিৎজা বানাতে পারি না, তোমাদের কি করে বলবো বলো তো? আর তোমরা তো কোনোদিনও পিৎজা খাওনি, তোমরা দুজনে তো আরোই বানাতে পারবে না। তবে চিন্তা নেই, আমি সন্ধেবেলা পিৎজা নিয়ে আসবো, এরা তখনই খাবে, তুমি এদের দুপুরবেলা রান্না করে খাইয়ে দিও। এই বলে সঙ্গীতা দেবী বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধেবেলা সঙ্গীতা দেবী সবার জন্য পিৎজা কিনে নিয়ে আসে। পিৎজা দেখে পিঙ্কি এবং বল্টু দুজনেই আনন্দে লাফালাফি করতে শুরু করে। এই তোরা একদম লাফালাফি করবি না কিন্তু, বলে দিলাম। আমি তোদের দুজনের জন্যই আলাদা আলাদা পিৎজা এনেছি। এনে ধর, এটা বল্টুর, আর পিঙ্কি এটা তোর। পিয়ালি, তিতলি, আমি তোমাদের জন্য পিৎজা এনেছি, এই নাও। ম্যাডাম, আপনি আমাদের জন্য পিৎজা আনতে গেলেন কেন? হ্যাঁ ম্যাডাম, এই খাবারটা দেখতে একটু অদ্ভুত মনে হচ্ছে, কেমন যেন লাগছে। আর তাছাড়া আমরা এসব পিৎজা টিৎজা খাই না, আপনি খান। আরে তোমরা কোনোদিনও খাওনি বলেই তো তোমাদের জন্য নিয়ে এলাম। আর দেখতে যেরকমই হোক না কেন, খেয়ে দেখো, তোমাদের দুজনেরই খুব পছন্দ হবে। দেখছো না আমার ছেলে মেয়েরা কিভাবে মজা করে খাচ্ছে। নাও নাও, তোমাদের ম্যাডাম খাওয়াচ্ছি, খেয়ে নাও, চিন্তা করো না। সঙ্গীতা দেবীর কথা শুনে পিয়ালি ও তিতলি দুজনেই পিৎজা খেতে শুরু করে। প্রথমবারের মতো পিৎজা খেয়ে তাদের দুজনেরই খুবই ভালো লাগে। তারা দুজনে পিৎজা খেয়ে খুবই খুশি হয়। ম্যাডাম, আমি এখন বুঝতে পারছি বল্টু আর পিঙ্কি পিৎজা খাওয়ার জন্য কেন এত লাফালাফি করে। সত্যি এই খাবারটা খেতে দারুণ। আমি যদি এই খাবারটা বাড়িতে বানাতে পারতাম, তাহলে তো আমি রোজই পিৎজা বানিয়ে খেতাম। দেখলে, আমি বললাম না যে তোমাদের পিৎজা খেয়ে খুবই ভালো লাগবে। আর আমি শুনেছি পিৎজা বানাতে গেলে অনেক খরচ পড়ে যায়, বুঝেছো? সেই জন্যই তো পিৎজার অনেক দাম। আচ্ছা, অনেক সন্ধে হয়ে গেল, এবার কিন্তু তোমরা বেরিয়ে পড়ো। অনেকটা দূরে হেঁটে হেঁটে যেতে হবে তো তোমাদের, রাত হয়ে যাবে। হ্যাঁ ম্যাডাম, আমরা বেরিয়ে যাচ্ছি তাহলে। চল দিদি, তাড়াতাড়ি চল। এই বলে দুই বোন সঙ্গীতা দেবীর বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সঙ্গীতা দেবী খুবই ভালো মনের মানুষ ছিল। সে তার বাড়িতে যখনই ভালো মন্দ কিছু রান্না করত, তখনই পিয়ালি ও তিতলি দুই বোনকে খেতে দিত। পিয়ালি ও তিতলি দুজনেই খেতে খুবই ভালোবাসতো, তাই তারা কোনো খাবারকেই না করতো না। এরকম ভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন সঙ্গীতা দেবী ছুটির দিনে বাড়িতে থাকায় সে নিজের হাতে সবার জন্য মটন বিরিয়ানি রান্না করেছিল। সে পিয়ালি ও তিতলিকেও মটন বিরিয়ানি খেতে দিয়েছিল। আজকে রবিবার, তাই আজকে আমি তোদেরকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছি। যা, আজকে তোরা তাড়াতাড়ি বাড়ি চলে যা। আমি বাড়িতে থাকবো, ছেলে মেয়েদের খেয়াল রাখতে পারবো, কোনো অসুবিধা নেই। তবে কালকে সকাল করে চলে আসবি। সঙ্গীতা দেবীর কথা শুনে পিয়ালি ও তিতলি বাড়ির দিকে রওনা দেয়। তারা দুজনে গল্প করতে করতে হেঁটে যাচ্ছিল। তারা কিছুটা পথ যাওয়ার পর দেখে একটা 4 চাকা গাড়ি থেকে বেশ কিছু শহরের ছেলে মেয়ে নেমে আসে। তাদের সবার হাতে ছোট ছোট বাঁশের টুকরো ছিল। তাদেরকে দেখে কৌতূহল বশত পিয়ালি ও তিতলি দুজনে দাঁড়িয়ে পড়ে এবং ছেলে মেয়েগুলোকে লক্ষ্য করতে থাকে। এই, তোরা তো সত্যিই বলেছিলি এই গ্রামটা সত্যিই দারুণ। সুন্দরনগর নাম এই গ্রামের, তাই তো? সত্যি নামের সঙ্গে এই গ্রামের অনেক মিল আছে। এরকম সবুজ ঘেরা গ্রামের মধ্যে বসে বসে বাম্বু বিরিয়ানি খেতে খুবই ভালো লাগবে। হ্যাঁ, আমি তো তোদেরকে আগেই বলেছিলাম যে আমি তোদেরকে এমন একটা লোকেশনে নিয়ে যাব যেখানে গেলে তোরা আর বাড়িতে ফিরতেই চাইবি না। চল, ওই মাঠে বসে বসে বাম্বু বিরিয়ানি খাওয়া যাক। আজকে তো পার্টি হবে, পার্টি। আমরা বিরিয়ানি লাভার, আমাদের মদ গাঁজা এসব লাগে না, আমাদের তো বিরিয়ানি হলেই হবে। হ্যাঁ, ঠিক বলেছিস। শুধু বিরিয়ানি নয়, আজকে তো আমাদের কাছে বাঁশ বিরিয়ানি আছে। চল চল, বসে পড় সবাই এক এক করে। এই বলে শহরের ছেলে মেয়েগুলো মাঠের সবুজ ঘাসের উপর বসে পড়ে। আসলে সুন্দরনগর গ্রামটি সত্যি সত্যি খুবই সুন্দর ছিল। গ্রামের সবুজ ছায়া শীতল পরিবেশ উপভোগ করার জন্য শহর থেকে অনেকেই ওই গ্রামের সময় কাটাতে আসতো। ছেলে মেয়েগুলোকে বাঁশ বিরিয়ানি খেতে দেখে পিয়ালি ও তিতলি ভীষণ পরিমাণে অবাক হয়। এই তিতলি, এই শহরের লোকজন কি সব খায় রে? দেখ, বাঁশের মধ্যে বিরিয়ানি নিয়ে এসেছে। এদের বাড়িতে কি টিফিন ক্যারিয়ার ছিল না? এরকম ভাবে বাঁশের মধ্যে কেউ বিরিয়ানি খায় নাকি? শহরে থেকে এরা গ্রামের মানুষের মতো কাজকর্ম করছে কেন? আরে বোকা, এরা কি বললো শুনতে পেলি না? এটাকে বাম্বু বিরিয়ানি বলে। এই বিরিয়ানিটা বাঁশের মধ্যে রান্না করা হয়, বুঝলি? দেখছিস না বাঁশগুলো কেমন কালো কালো দেখাচ্ছে? বিরিয়ানি খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু বাম্বু বিরিয়ানি খেতে কেমন হয় বলতো? দেখ, এরা কত মজা করে বিরিয়ানি খাচ্ছে। এই, আজকে তো ম্যাডামের বাড়িতে আমরাও বিরিয়ানি খেয়েছি। চল, শুধু শুধু নজর দিবি না কারো খাবারে। এই দাঁড়া না দিদি, আমি ভাবছি এদেরকে একবার জিজ্ঞাসা করব যে বাম্বু বিরিয়ানি কিভাবে বানায়, তাহলে আমরাও বাড়িতে একবার ট্রাই করতাম। এই ভেবে পিয়ালি ও তিতলি দুজনেই সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু শহরের ছেলে মেয়েগুলোর সঙ্গে তারা কথা বলার মতো সাহস পায় না।
শহরের ছেলে মেয়েগুলো তাদের খাওয়া শেষ করে বাঁশের টুকরোগুলো সেখানে ফেলে রেখেই গাড়িতে উঠে পড়ে। দিদি চল, এই বাঁশের টুকরোগুলো বাড়িতে নিয়ে যাই। আমরা তো এমনি বিরিয়ানি রান্না করতে পারি, আর এই বাঁশের মধ্যে একদিন বিরিয়ানি রান্না করার চেষ্টা করব। আমাদের গ্রামে বাঁশ গাছ আছে ঠিকই, কিন্তু বাঁশ কেটে কেটে ছোট ছোট টুকরো করা অনেক কষ্টের ব্যাপার হবে। এগুলো হাতের কাছে থাকলে সুবিধা হবে। এই বলে তিতলি ও পিয়ালি বাঁশের টুকরোগুলো তুলে নিয়ে বাড়িতে চলে যায়। তারা দুজনে তাদের মাহিনা পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়। একদিন সন্ধ্যাবেলা তাদের দুই বোনের ভালো কিছু খাবার খাওয়ার খুবই ইচ্ছা করে, তাই তারা দুজনে একসঙ্গে রান্নাঘরে যায়। কি রান্না করা যায় বলতো? ভাত রুটি তো খেতেও ইচ্ছে করে না, একটু ভালো কিছু খাবার খাওয়ার ইচ্ছে করছে। রান্নাঘরে কিছু আছে? দেখ না, শুধু শাকসবজি পড়ে আছে। আর এই দেখ, দুদিন আগে এই পাউরুটি কিনেছিলাম, আমরা তো খেতেই ভুলে গেছি। হ্যাঁ, মা বলছিল শুনিসনি? মাহিনা পেলে আনাজগুলো কিনে আনবি। দাঁড়া, তুই চিন্তা করিস না দিদি, আমি বাসি পাউরুটি আর এই সবজিগুলো দিয়ে একটা ইউনিক রেসিপি বানিয়ে তোকে খাওয়াবো। এই দিদি, এই বাঁশের টুকরোগুলো এনে আমরা ফেলে রেখেছি, তো বলেছিলাম বিরিয়ানি বানাবো, সে আর হলো না। দাঁড়া, এই বাঁশের টুকরো দিয়েই আমি তোকে একটা ভালো খাবার তৈরি করে খাওয়াবো। বাবা, তুই যেন একটা বড় শেফ হয়ে গেছিস, ইউনিক রেসিপি বানাবো। দেখি তুই পাউরুটি আর এই সবজিগুলো দিয়ে কি বানাতে পারিস। আরে তুই দাঁড়া না দিদি, তুই শুধু দেখ আমি কি করি। তিতলি পাউরুটিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেয়, সেই সঙ্গে বেশ কয়েক রকমের সবজিও ছোট ছোট টুকরো করে কাটে। সে পাউরুটি ও সবজির টুকরোগুলো ভালো করে নানান রকম মশলা দিয়ে মাখায় এবং একটা বাঁশের টুকরোর মধ্যে সেগুলো ভরে দেয়। সে বাঁশের টুকরোটা উনুনের উপর চাপিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই একটা দারুণ সুগন্ধ তাদের নাকে আসে। এই কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, কই কি রান্না করছিলি, দেখি হয়েছে কিনা। দাঁড়া দাঁড়া, হয়ে গেছে, আর একটু দাঁড়া। কিছুক্ষণ পর তিতলি তার তৈরি ইউনিক রেসিপি পিয়ালিকে খেতে দেয় এবং নিজেও খায়। এই তিতলি, এটা তুই কি বানিয়েছিস? এটা তো পুরো পিৎজার মতো খেতে হয়েছে। তুই পিৎজা বানিয়েছিস? তুই পিৎজা বানানো কবে শিখলি? আরে না রে দিদি, আমি পিৎজা বানানোর কোথা থেকে শিখবো? পাগল নাকি? আমি তো এমনি উল্টোপাল্টা একটা রেসিপি ট্রাই করার চেষ্টা করলাম। সত্যি সত্যি এটা খেয়ে পিৎজা মনে হচ্ছে, তাই না বল? এই, আমরা কালকে ম্যাডামের জন্য এরকম বাঁশের মধ্যে খাবারটা রান্না করে নিয়ে যাব, দেখবো ম্যাডাম কি বলে। হ্যাঁ। পরের দিন তারা একই পদ্ধতিতে বাঁশের মধ্যে অজানা খাবারটা রান্না করে সঙ্গীতা ম্যাডাম খাবারটা খেয়ে বলে, তোমরা এত ভালো পিৎজা কিভাবে বানালে? তাও আবার বাঁশের মধ্যে পিৎজা? তোমাদের মাথায় এরকম বুদ্ধি এলো কি করে বলো তো? আমি তো শহরে গিয়ে বাম্বু বিরিয়ানি খেয়েছিলাম, কিন্তু আজকে প্রথমবার বাম্বু পিৎজা খেলাম। সত্যি একেবারে পিৎজার মতোই মনে হচ্ছে। কি করে বানালে গো তোমরা এটা? ম্যাডাম, ওই তো পাউরুটি আর কিছু সবজি ছিল, আর আমার মায়ের বানানো কয়েক রকমের মশলা ছিল, সেগুলো দিয়ে এদিক ওদিক করতে করতে এটা বানিয়ে ফেলেছি। সত্যি তোমাদের মাথায় বুদ্ধি আছে। শোনো না, তোমরা দুই বোন বাম্বু পিৎজা বিক্রি করা শুরু করো। আমাদের গ্রামের লোকজন কিন্তু তোমাদের এই পিৎজা খুবই পছন্দ করবে। বাম্বু পিৎজা একটা ইউনিক খাবার, সবাই নাম শুনলেই খাওয়ার জন্য লাফালাফি করবে। কিন্তু ম্যাডাম, বাম্বু পিৎজা বিক্রি করার জন্য তো অনেক টাকার দরকার। আমরা এত টাকা কোথায় পাবো? ব্যবসা শুরু করা তো কোনো ছোট কথা নয়, অনেক টাকার দরকার পড়বে। আরে আমি আছি কি জন্য? আমি তোমাদের সব রকম ভাবে সাহায্য করব, শুধু তোমরা এরকমই সুস্বাদু বাম্বু পিৎজা তৈরি করবে, তাহলেই হবে। কিন্তু ম্যাডাম, আমরা যদি বাম্বু পিৎজা বিক্রি করতে শুরু করি, তাহলে আপনার বাড়িতে কাজ কে করবে? আরে তোরা কাজ নিয়ে কেন ভাবছিস? কতদিন তোরা আর আমার বাড়িতে কাজ করবি? হ্যাঁ, নিজের একটা ব্যবসা কর, দেখবি আমার বাড়িতে কাজ করে যত টাকা পাস তার থেকে অনেক বেশি টাকা তোরা ইনকাম করতে পারবি। তোরা যদি জীবনে কিছু করতে পারিস তাহলে আমি সত্যিই খুব খুশি হব। সঙ্গীতা ম্যাডাম এভাবেই পিয়ালি ও তিতলি দুজনকেই সাপোর্ট করে। তার কাছ থেকে টাকা নিয়ে পিয়ালি ও তিতলি দুজনে বাম্বু পিৎজার ব্যবসা শুরু করে দেয়। কিন্তু গ্রামবাসী তাদের কাছ থেকে বাম্বু পিৎজা কিনে খায় না, কারণ পিৎজা জিনিসটা কি গ্রামবাসী সেটাই তো জানতো না, তাই তাদের কাছ থেকে কেউ পিৎজা খেতে আসে না। পিয়ালি ও তিতলি নিরাশ হয়ে পড়ে। কিন্তু হঠাৎ করে একদিন শহর থেকে একদল মানুষ ওই গ্রামে ঘুরতে আসে। বাম্বু পিৎজা দেখে তারা অবাক হয়ে পিয়ালি ও তিতলির দোকানে এসে ভিড় করে। শহরের লোকজন বাম্বু পিৎজা খেয়ে খুবই পছন্দ করে। কিছুজন তাদের দোকানের ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। সেদিনের পর থেকে শহরের প্রচুর প্রচুর লোক তাদের দোকানে এসে বাম্বু পিৎজা খেতে শুরু করে। এই বাম্বু জিনিসটা কি আবার? একবার তো খেতেই হবে মনে হচ্ছে। শহরের মানুষজন আমাদের গ্রামে এসে এই খাবারটা খাচ্ছে, কিন্তু আমরা তো কখনোই এই খাবারটা খেয়ে দেখিনি। চলো আজকে আমরাও খেয়ে দেখি কেমন লাগে। সেদিনের পর থেকে শহরের প্রচুর প্রচুর লোক তাদের দোকানে এসে বাম্বু পিৎজা খেতে শুরু করে।
এভাবে শহরের মানুষের সঙ্গে সঙ্গে লোকাল গ্রামবাসীও বাম্বু পিৎজা খাওয়া শুরু করে দেয়। সময়ের সঙ্গে সঙ্গে পিয়ালি ও তিতলির বাম্বু পিৎজার ব্যবসা ফুলে ফেপে ওঠে। কিছুদিনের মধ্যেই তারা অনেক টাকা উপার্জন করে। শুধু তাই নয়, তারা পরবর্তীকালে শহরে একটা বাম্বু পিৎজার দোকান খোলার চিন্তা ভাবনা করতে থাকে। এই সবকিছুই সম্ভব হয়েছিল শুধুমাত্র সঙ্গীতা ম্যাডামের মতো একজন ভালো মানুষের জন্য। তারা দুই বোন সঙ্গীতা ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ জানায়।